বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আছো তারা জানো গতদিন আমাদের জুম ক্লাস হয়েছে। যারা অংশগ্রহণ করেছো তারা জানো আমাদের জুম ক্লাসে কি পড়িয়েছিলাম, এবং যারা অংশগ্রহণ করনি বা একটু লেটে অংশগ্রহণ করেছো তাদের সুবিধার জন্য আমি আজকের ক্লাসের শুরুতেই তোমাদের বলে নিচ্ছি আমি জুম ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা গত ক্লাসগুলো করেছো তারা সকলেই জানো আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন পরিবেশ সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং ওই পরিবেশগুলোর যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছিলাম। বিভিন্ন প্রাণীর আবাসস্থল সম্পর্কেও তোমাদেরকে বলেছিলাম এবং উদ্ভিদের আবাসস্থল সম্পর্কেও। তো আজকে আমরা জুম ক্লাসে আলোচনা করেছিলাম জীবের উপর পরিবেশের প্রভাব নিয়ে, এবং এই প্রভাবটা দুই ধরনের, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। ইতিবাচক প্রভাব মানে জীবের উপর পরিবেশের যে ভালো দিকগুলো রয়েছে, পরিবেশের কারণে যে আমরা বেঁচে থাকি, খাবার খাই, পরিবেশ থেকে আমরা পানি পাই, আশ্রয় পেয়ে থাকি, এগুলো হচ্ছে জীবের উপর ইতিবাচক প্রভাব। এবং নেতিবাচক প্রভাব হচ্ছে খারাপ দিকগুলা, অর্থাৎ যে সকল পরিবেশের যে সকল পরিস্থিতির কারণে উদ্ভিদ এবং প্রাণীর পরিবেশ নষ্ট হয় বা বেঁচে থাকা কষ্টকর হয়ে থাকে, বা অনেক প্রাণী আছে তোমরা জানো বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের পৃথিবী থেকে, এগুলো হচ্ছে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব। পরিবেশের নেতিবাচক প্রভাব উদ্ভিদ এবং প্রাণীর উপর, এগুলো নির্দিষ্ট কিছু কারণ রয়েছে, এগুলো সম্পর্কে আমি আজকের জুম ক্লাস আলোচনা করেছিলাম। আলোচনার মাধ্যমে এই অধ্যায়ে আলোচনা শেষ করেছি, এবং তোমাদের পাঠ্য বইয়ের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছ 3 নঙে, এগুলো আমি তোমাদেরকে SW করতে বলেছিলাম। তারই সাথে আমি তোমাদেরকে এখানে দেখো লক্ষ্য করো কিছু শূন্যস্থান পূরণ দ্বিতীয় অধ্যায় থেকে আছে, যেগুলো আমি জুম ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম। যারা করনি বা পাওনি তাদের সুবিধার জন্য আমি আজকের ভিডিওর সাথে এগুলো আজকে দিয়ে দিলাম। এবং গত ক্লাসে আমি বলেছিলাম আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আমরা বলতে পারি। পরীক্ষায় বড় প্রশ্নগুলো আমাদের কিভাবে আসবে এবং আমরা কি করে উত্তর করলে ভালো একটা নাম্বার পেতে পারি, সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি, সেই বিষয় সম্পর্কে জানবো। এবং আমি তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর লিখে দেখিয়ে দিব যে কি করে তোমরা পরীক্ষার খাতায় সেগুলো উত্তর করবে। তাহলে তোমরা শুরুতেই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও, যাতে তোমরা প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো। দেখো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। শুরুতে আমি একটা প্রশ্ন, এটা দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ অধ্যায়ের উপর ভিত্তি করে আমি লিখেছি, কারণ আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণই আলোচনা করা হয়ে গিয়েছে। সেখান থেকে আজকে আমি তোমাদের দুটি প্রশ্ন লিখে দিলাম। এভাবে করে প্রশ্ন তোমরা বাসায় তৈরি করবে এবং উত্তর করার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষায় হুবহু এই প্রশ্নগুলো আসবে না, এই প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে। এবং যেহেতু এগুলো আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, আমাদের পাঠ্য বই ভালো করে বারবার করে রিডিং পড়তে হবে। আমি যে প্রশ্নগুলো এখানে লিখেছি এগুলো তোমাদের পাঠ্য বইয়ের বহির্ভূত, আমি নিজ থেকে প্রশ্নগুলো তৈরি করেছি। কারণ যেহেতু যোগ্যতা ভিত্তিক, সেহেতু আমাদের প্রশ্ন নিজ থেকে তৈরি করে উত্তর করতে পারতে হবে, বা প্রশ্নটা বুঝে পাঠ্য বই রিডিং পড়ার মাধ্যমে আমাদের উত্তরটা করতে পারতে হবে। তাহলে চলো আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই আমি লিখেছি উদ্ভিদের বিভিন্ন অংশের নাম লিখো। উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে 6টি বাক্য লিখো। আমরা উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে জানি, যা জানি তা 6টি বাক্যের মাধ্যমে লিখব। একটা কথা এখানে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রশ্নে যা চাওয়া হবে সরাসরি আমরা সেটা লিখে দিব না। ভালো লিখতে হলে, ভালো জানতে হলে, ভালো নাম্বার পেতে হলে অবশ্যই আমাদেরকে 2-1টা লাইন বা ভূমিকা একটু লিখে নিতে হবে। তারপর প্রশ্নে যে বিষয়টা জানতে চাইবে তার আমরা উত্তর করব। দেখো আমি শুরুতে লিখেছি প্রকৃতিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা যায়। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। উদ্ভিদের দেহে বিভিন্ন অঙ্গ বা অংশ রয়েছে। উদ্ভিদের দেহের
বিভিন্ন অংশগুলো হলো মূল, কাণ্ড, পাতা ইত্যাদি। দেখো আমি চাইলে কিন্তু শুরুতে লিখতে পারতাম উদ্ভিদের দেহের বিভিন্ন অঙ্গগুলোর নাম হলো বা অংশগুলোর নাম হলো মূল, কাণ্ড, পাতা ইত্যাদি, কিন্তু আমি শুরুতে সেটি লিখিনি। আমি ভূমিকার মতো করে দুটি লাইন নিচ থেকে লিখে নিয়েছি। তোমরাও ভালো নাম্বার পাওয়ার জন্য এবং সুন্দরভাবে লেখাটা খাতায় উপস্থাপন করার জন্য অবশ্যই এভাবে একটু গুছিয়ে লিখবে। প্রশ্নে যা চাওয়া হবে সরাসরি শুরুতেই তা লিখে আমরা দিব না। এখন চলো আমরা উদ্ভিদের আবাসস্থল সম্পর্কে 6টি বাক্য লিখব। আমরা সকলেই জানি উদ্ভিদের বিভিন্ন আবাসস্থল রয়েছে। এক এক ধরনের উদ্ভিদ এক এক জায়গায় অবস্থান করে, অর্থাৎ বসবাস করে বা বেড়ে ওঠে বা জন্মে। তাহলে চলো আমরা আজকে আরেকটু পড়ে নিই। এগুলো আমরা ক্লাসে পড়েছিলাম, আমরা আজকে আরেকবার পড়ে নিই কিভাবে লিখতে হবে। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। অর্থাৎ এই জাতীয় গাছগুলা কোথায় জন্মে? সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে। কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্যাঁতসেঁতে শীতল স্থানে জন্মে, অর্থাৎ যেখানে সূর্যের আলো কম পড়ে এবং ছায়া পড়ে, কারণ তারা সূর্যের আলো সরাসরি যদি তাদের গায়ে পড়ে তারা বের উঠতে পারে না। স্যাঁতসেঁতে শীতল জায়গা, অর্থাৎ ভিজে যে মাটি থাকে সেই মাটিতে গড়ে ওঠে, যেমন মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। এগুলো সাধারণত আমরা দেখতে পাই দেয়ালের গায়ে, অর্থাৎ দেয়ালটা যদি ভিজা থাকে বা কোনো স্থান যদি ভিজা থাকে ওই স্থানে এই জাতীয় উদ্ভিদগুলো জন্মায়। আবার কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে। কোনো কোনো উদ্ভিদ কিসে জন্মে? পানিতে। কচুরিপানা ও শাপলা এগুলো উদ্ভিদের অন্তর্ভুক্ত এবং এগুলো পানিতে জন্মে এবং আমরা সকলেই দেখেছি। তোমরা যদি গ্রামের বাড়িতে যাও এখনো দেখবে কখনো কখনো যে পুকুরে পানি সবসময় ব্যবহার করা হয় না, ওই পুকুরের পানিতে কচুরিপানা জন্মায়। কলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশেই জন্মাতে পারে। তাহলে এখানে আমরা দুটি উদ্ভিদের নাম পেলাম, যে উদ্ভিদ পানি এবং মাটি উভয় পরিবেশে জন্মাতে পারে। কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে। কিছু উদ্ভিদ আবার কি ধরনের মাটিতে জন্মে? লবণাক্ত। আমরা সকলেই জানি সুন্দরবনের মাটি লবণাক্ত, সুন্দরবনের পরিবেশটা লবণাক্ত পরিবেশ। ওই পরিবেশে যে ধরনের উদ্ভিদগুলো জন্মায় এগুলাই হচ্ছে যে লবণাক্ত মাটিতে জন্মে। তাহলে আমরা সকলেই জানি সুন্দরবনে কি ধরনের উদ্ভিদ জন্মে? সুন্দরী, গরান, কেওড়া জন্মে। ঠিক আছে। আবার দেখো কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে, মানে ছোট ছোট যে সকল উদ্ভিদ রয়েছে, যেমন আমরা অনেক সময় বড় গাছে ছোট ছোট লতা ঝুলে থাকতে দেখি, যেগুলা অন্য উদ্ভিদের উপর জন্মে থাকে, যেমন স্বর্ণলতা, রাসনা ইত্যাদি। এই জাতীয় উদ্ভিদগুলা এগুলো খুবই আকার নরম হয়ে থাকে, এগুলো অন্য গাছের উপর জন্মে। এভাবে করেই তোমরা প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখবে। তোমাদের সুবিধার জন্য ভিডিও শেষে আমি আবার এই প্রশ্নগুলো উত্তর ছবি তুলে ভিডিওতে অ্যাড করে দিব। আশা করি তোমরা উপকৃত হবে। এখন আমি তোমাদের আরো একটি উপকথাগত প্রশ্ন দেখাবো। এটাও আমার তৈরি করা প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ে প্রশ্নটি নেই। আমি এখানে লিখেছি বনজ পরিবেশ কোন ধরনের প্রাণীর আবাসস্থল? মরুভূমি পরিবেশের বর্ণনা দাও। এখানে আমি দুটি প্রশ্ন লিখেছি একই রকম ভাবে। আমি কিন্তু শুরুতে যা চাওয়া হয়েছে প্রশ্নে সেই উত্তরটুকু লিখিনি। শুরুতে আমি লিখেছি প্রকৃতিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে। বনজ পরিবেশ রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছোবাঘ, বন বিড়াল, বানর পাখি ইত্যাদি প্রাণীর আবাসস্থল। আমি চাইলে এই লাইনটি শুরুতে লিখতে পারতাম, কিন্তু আমার প্রশ্ন উত্তরের মান ভালো হওয়ার জন্য আমি শুরুতে লিখিনি। শুরুতে আমি দুটি লাইন নিচ থেকে লিখে নিয়েছি, তোমরা ওইভাবে করে লিখে নিবে। তারপর দেখো আমি কিভাবে লিখেছি, নিচে মরুভূমির পরিবেশের বর্ণনা দেওয়া হলো। তোমাদের প্রশ্নে পরীক্ষায় মরুভূমির পরিবেশ বর্ণনা না আছে, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ, জলজ পরিবেশ, এই সকল পরিবেশে বর্ণনাও চাইতে পারে। তাই তোমরা পাঠ্য বইয়ে প্রতিটি পরিবেশ খুব ভালো করে পড়ে নিবে। বৈশিষ্ট্যগুলো আমি যেভাবে আলাদা করে লিখিয়ে দিয়েছিলাম ক্লাসে সেই অনুযায়ী শিখে নিবে। মরুভূমির পরিবেশ। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। অর্থাৎ মরুভূমির পানির পরিমাণ খুবই কম থাকে। এটি তোমাকে যদি বলা হয়, এখানে আমি সাথে আরেকটি কথা বলে নিচ্ছি। আমি এখানে বলেছি মরুভূমি পরিবেশের বর্ণনা দাও। এখন তোমাকে পরীক্ষা মরুভূমি পরিবেশের বর্ণনা না দিয়ে তোমাকে বলতে পারে মরুভূমি পরিবেশের বৈশিষ্ট্য সমূহ লিখো।
মরুভূমির পরিবেশের কি লিখো, বৈশিষ্ট্যসমূহ লিখো। তখনও কিন্তু তোমরা একই উত্তর লিখতে পারবে, উত্তর কিন্তু সেম, কিন্তু প্রশ্নটা দুইভাবে হতে পারে। একটা হলো আমি বললাম মরুভূমি পরিবেশের বর্ণনা দাও, আর একটা হলো মরুভূমি পরিবেশের বৈশিষ্ট্যগুলো লিখো বা বৈশিষ্ট্যসমূহ লিখো। বা তোমাকে এভাবেও বলতে পারে মরুভূমির পরিবেশ সম্পর্কে তুমি কি জানো তা 5টি বাক্যে, 2টি বাক্যে, 3টি বাক্যে লিখো। তখনও কিন্তু তোমার উত্তরটা একই হবে। তো আমাদের বুঝে নিতে হবে প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে কি করে আসতে পারে। তাই আমরা পাঠ্য বইটা ভালো করে রিডিং করবো, প্রশ্ন যেভাবেই দেখ না কেন আমরা যেন সেটা লিখতে পারি। তারপরে দেখো কি বলা হয়েছে, বৃষ্টিপাত হয় না বললেই চলো, অর্থাৎ মরুভূমি পরিবেশে কি হয় না, বৃষ্টিপাত হয় না। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয়। ক্যাকটাসের কাণ্ড এবং পাতা কি হয়ে থাকে, রসালো হয়ে থাকে। বহিরাবরণ মসৃণ হয়। বহিরাবরণ মানে বাহিরের দিকে যে অংশটুকু, সেটি পানি ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ এই বহিরাবরণ কি করে, পানি ধরে রাখতে সাহায্য করে, যাতে মরুভূমিতে তারা যখন প্রয়োজন হয় তারা নিজের শরীরে পানিটুকু ব্যবহার করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। উট তার পিঠের কুঁজে কি জমিয়ে রাখে, চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বাঁচতে সাহায্য করে। আমরা সকলেই উট চিনি এবং উটের উপরে একটা কুঁজ থাকে, অর্থাৎ এই কুঁজে কি থাকে, চর্বি থাকে। এই চর্বি দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে উটকে বাঁচতে কি করে, সাহায্য করে। কারণ মরুভূমিতে সহজে কি পাওয়া যায় না, খাবার এবং পানি পাওয়া যায় না। ঠিক আছে, এভাবে করে আমরা পরীক্ষায় সুন্দরভাবে গুছিয়ে লিখবো। এখন আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিব, যেগুলো তোমরা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে প্রশ্ন উত্তর নিচ থেকে লিখে আমাকে পাঠাবে, এবং কতটুকু কারেকশন করতে হবে বা কিভাবে লিখলে আরো সুন্দর হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে ধারণা দিতে পারবো। তাহলে চলো আমরা আজকের হোমওয়ার্কগুলো একটু দেখে নিই। লক্ষ্য করো, আমাদের বাড়ির কাজে প্রথম প্রশ্নটি হলো, উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে কি কি পেয়ে থাকে, উদ্ভিদ ও প্রাণীর 5টি পার্থক্য লিখো। 2 নং প্রশ্নটি হলো, একটি সামুদ্রিক উদ্ভিদের নাম লিখো। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাব লিখো। 3 নম্বরে আমি দিয়েছি সিল, পেঙ্গুইন ইত্যাদি কোন অঞ্চলের প্রাণী, এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি। 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ আছে উদ্ভিদ ও প্রাণীর 4টি আবাসস্থলের নাম লিখো। কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় তা 5টি বাক্যে লিখো। আমি শুরু থেকে আবার দেখাচ্ছি 1 থেকে 4 নং, এই 4টি প্রশ্ন তোমরা এসডব্লিউ করবে, এবং অবশ্যই এসডব্লিউ করে ছবি তুলে সেটা গ্রুপে পাঠাবে বা আমাকে পার্সোনালি পাঠাতে পারো। অবশ্যই তোমরা খাতার নিচে প্রত্যেকে নাম লিখবে। তোমরা যারা কারো জুম ক্লাসে অংশগ্রহণ করতেছো, কারো হোমওয়ার্ক করে পাঠাচ্ছ, সকল কিছুই কিন্তু আমরা নোটিস করছি। যারা এখনো পর্যন্ত হোমওয়ার্ক করে পাঠাওনি তাদেরকে সতর্ক করছি, তারা যেন অবশ্যই হোমওয়ার্ক করে দেয়। এগুলো এই কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে বিবেচনা করা হবে, যে অনলাইনে ক্লাস হওয়াকালীন কারা তোমরা মনোযোগী ছিলে বা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করেছো এবং কারা করনি। তো আশা করব তোমরা অবশ্যই অধ্যায় 2টি পড়বে, এবং আমি আজকে জুম ক্লাসে বলেছিলাম আগামী জুম ক্লাসে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সিটি পরীক্ষা নেওয়া হবে। আগামী জুম ক্লাস হচ্ছে মঙ্গলবার। আশা করি তোমরা এই 1 সপ্তাহে সেটা প্রিপারেশন নিবে, ইনশাল্লাহ তোমরা একটা ভালো পরীক্ষা দিতে পারবে। এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। আমি আজ এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।